আমার আমার আপনাদের কাছেও প্রশ্ন, একজন মা এই কথা যখন বলছেন তাহলে তিনি কোন যন্ত্রণা থেকে বলছেন? আপনি বলবেন কিছু? হ্যাঁ, আমি বলতে চাই, এক হচ্ছে ভারতীয় আইন ব্যবস্থায় লিঙ্গ নির্ধারণ করা যায় না এবং গর্ভের সন্তান প্রতিবন্ধী কিনা বা বিশেষভাবে সক্ষম কিনা তা বিচার করে পরীক্ষা করে দেখার সুযোগ নেই। না, সেজন্য ডাক্তারবাবুরা আছেন, তারা আমার ধারণা এখন করা যায়, মানে লিঙ্গের কথা আমি জানি না, কিন্তু ডাক্তারবাবু শাস্তিযোগ্য অপরাধ। আপনি কিছু বলতে চান? ঘটনাটা হচ্ছে যে প্রথম যে ক্লিপিংটা দেখানো হলো, কিছু মিথ আমার মনে হয় বাস্ট করে দেওয়া উচিত। এই ফাস্ট ফুড খাওয়া, জিন্স পরে অফিস যাওয়া, এইগুলোর জন্য কিন্তু হয় না। এখন ডাউন সিনড্রোম যেটা নিয়ে কথা বলা হচ্ছিল, ডাউন সিনড্রোম কেন হয় মেডিকেল সায়েন্স জানে না। এমনও দেখা গেছে যে যাদের ফ্যামিলিতে ডাউন সিনড্রোম আছে তার মানেই যে তার পরবর্তী বাচ্চা ডাউন সিনড্রোম হবে এরকম কোনো কথা নেই। কিন্তু আমি জিজ্ঞেস করছি, উনি যে জেনে গেলেন আগেই, এই জানার ব্যাপারে কি কোনো আইন আছে? সেইটাই আমি বলছি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট আছে এবং সেখানে ডাক্তার নির্ধারণ করে যে এই প্রেগন্যান্সি যদি কন্টিনিউ করা হয় তাহলে মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, মাকে বাঁচানো সম্ভব হবে না বা বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। এই রকম একটা সিচুয়েশনে এক তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করা যায়, সেটা আইনত। এবং আর একটা জিনিস হচ্ছে, এই যে উনি অ্যানোম্যালি স্ক্যান নিয়ে দেখলেন, যদি ডিফর্মিটিস বা ডিফেক্টসগুলো আছে, সেই ডিফেক্টসগুলো যদি খুব সিভিয়ার হয় এবং ডাক্তার যদি মনে করে যে এগুলো নট কম্প্যাটেবল উইথ লাইফ, এবং তাতে যদি সেই ফ্যামিলি দায়িত্ব নিয়ে বলে যে আমরা অ্যাবর্ট করতে চাই প্রেগন্যান্সি, আইনত কোনো বাধা নেই। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি আপনারা বুঝতেই পারছেন, আমরা একটা বড় বিষয় নিয়ে কথা বলতে চাইছি। আমরা একেবারে নিজেদেরকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গিয়ে আমরা বুঝতে চাইছি আমি কিভাবে সিদ্ধান্ত নেব। আমরা গল্পের খানিকটা অংশ দেখেছি, আমরা এবার আরেকটু এগিয়ে যেতে চাই। দাদু খেলা, দাদু দাদু খেলা। না, খেলবো না। যাও নিজের ঘরে যাও, কিচ্ছু খেলবো না তোমার সঙ্গে। তুমি এ ঘরে এসছো কেন? যাও। বৌমা, বৌমা, আরে বিল্টু এ ঘরে কেন? নিয়ে যাও না। কি গো, তুমি আজকে ওষুধ খেতে ভুলে আছো? এ বাবা, একদম ভুলে গেছি। একটু নিয়ে এসো না। সত্যি? সত্যি আমি না দেখলে তুমি যদি সব সময় ওষুধ খেতে ভুলে যাও। আরে বসো 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 বসো, এখানে বসো। মেরে ফেলবে। দেখি, আরে দেখি, দেখি তো রক্ত বেরোচ্ছে। বৌমা, 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 শিগগিরই এদিকে এসো। মা, কি করে হলো এটা? থাক, একদম আমার কাছে আসবে না। রক্ত। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা নিজের ঘরে যা। রক্ত। ওগো, আমার মাথাটা গেল গো। কি হলো? যা। রক্ত। বিল্টু, রক্ত। বিল্টু শোনো, আমার কথা শোনো, কিছু হয়নি। তুমি ঘরে যাও, আমি আসছি। পই পই করে বারণ করেছিলাম, পই করে বারণ করেছিলাম যে এই ছেলে জন্ম দিও না। আমার কথা তো শুনলে না। তুমি ঘরে যাও, কিছু হয়নি। জেদ করলে, সমানে জেদ করলে। এখন দেখো, নিজেও ভুগছো আর আমাদেরও ভোগাচ্ছ। আমি ভুগছি না, কথাটা আমি আগেও আপনাকে বলেছি। দেখি, আমাকে অ্যান্টিসেপ্টিকটা লাগাতে দিন। ছাড়ো, তোমার সাথে কথা বলতে আমার ভক্তি হয় না। তাতে সত্যিটা বদলে যাবে না মা। বিল্টু আমার ছেলে আর আপনার নাতি। আমি মানি না। কিন্তু আমি মানি। আপনার তো এত বাস্তব বুদ্ধি না। আপনি আজ আমার একটা প্রশ্নের উত্তর দিন তো।
আপনাদের দুজনেরই তো বয়স হয়েছে, ভগবান না করুন আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন, যদি বিছানা ছেড়ে উঠতেই না পারেন, যদি আপনাদের ভাগ্যদোষে আপনারা বিল্টুর মতোই আপনাদের সমস্ত কাজ নিজে হাতে আর করতে না পারেন, তখন আমি কি করব? আমি কি ফেলে দেবো আপনাদের? যদি সেরকম কোনো দিন আসে তাহলে জানবো সেটা আমাদের নিয়তি বৌমা। কিন্তু বিল্টুকে এই জীবনটা তো তুমি দিয়েছো নিজের দায়িত্বে। হ্যাঁ দিয়েছি। আপনাদের জন্য যেমন আমি সারা জীবন থাকবো, তেমন বিল্টুর জন্যও থাকবো। সেটাই আমার সংসার বাবা। আমার শিক্ষায়, আমার বুদ্ধিতে আমি ওকে মেরে ফেলতে পারিনি বাবা। আমি ওকে মেরে ফেলতে পারিনি। মা, কিচ্ছু হবে না তোমার। আমার মাথা যে দুধটা খেয়ে নিন মা, এরপর ওষুধগুলো খেতে হবে। অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু বড় কিছু হতেই পারতো। অনিরে, আমার দিন ঘনিয়ে এসেছে। কেন এই অলক্ষণে কথাগুলো আপনি বলছেন মা? আমার মনে হচ্ছে বিল্টুকে এবার এই বাড়িতে রাখাটা ঝুঁকি হয়ে যাচ্ছে। ঝুঁকি হয়ে যাচ্ছে মানে? আহা, উনি একেবারে কচি খুকি, ঝুঁকি মানে জানেন না। অনি, তোমরা শুধু শুধু জল ঘোলা করছো। ট্রাস্ট মি মাধব, আমরা বিল্টুকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছি না। সেটা তোমরা চাও না করতে, তাই পারছো না। না না, উনি তো একেবারে সব পেরে বসে আছেন। আমি অন্তত চেষ্টাটা করছি মা। দেখুন, বিল্টুকে আমি যত্নে রাখবো বলেই তো আমার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। স্পেশালি এবার বাচ্চাদের কি করে সামলাতে হয় তার একটা কোর্স করে। তার থেকে তুমি বরং আর একটা কাজ করতে পারতে, সংসারটা কিভাবে ভালো করে করা যায় তার একটা কোর্স করতে পারতে, তাহলে আমাদের সংসারটা এইভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত না। উফ, কোন কাজটা আপনি আমায় পান না? আর আমি সারাদিন বিল্টুর পেছনে ঘুরে বেড়াচ্ছি তা তো নয়। এক্স্যাক্টলি। আর যখনই তুমি বিল্টুর সাথে থাকো না, তখনই কিছু না কিছু একটা গোলমাল পাকায়। মাধব, বিল্টু আমারও ছেলে, আমিও চাই ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে। বিল্টুর মতো বাচ্চাদের জন্য বিশেষ ধরনের স্কুল হয়, ওখানে থাকার ব্যবস্থাও আছে। এটা তো খুব ভালো প্রস্তাব। ওখানে গেলে বিল্টুও ভালো থাকবে আর আমরাও শান্তিতে থাকতে পারবো। সেই প্রথম দিন থেকে আপনারা আমার বিল্টুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। কেন বলুন তো মা? আপনার কাছ থেকে আপনার ছেলেকে যদি আমি দূরে সরিয়ে দিই, আপনার কি ভালো লাগবে? শোনো বৌমা, এনাফ মাধুরী। বিল্টুর জন্য মা বাবাকে নিয়ে আমি আর কোনো রিস্ক নেব না। আজ মাথা ফেটেছে, কাল আরো বড় কিছু ঘটবে। আমি অলরেডি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। স্কুলটার পরিবেশ ভালো, বিল্টু ওখানেই যাবে। আমার ছেলে কোথাও যাবে না, শুনেছো তুমি? মাধুরী, মাধুরী, যত সব অধিক্ষেতা। মাধুরী, আমার দিকে তাকাও, দেখো, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা মাধুরী, তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? মাধুরী, কতদিন হয়ে গেল আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি, গল্প করিনি, হাসিনি। তোমার কষ্ট হয় না মাধুরী? বিল্টুর জন্য ভাবতে ভাবতে আমাদের সংসারটা তো ভেসে গেল।